টাকা আসলে কি? টাকা এমন একটি জিনিস যা আমরা প্রতিদিন ব্যবহার করি, প্রতিদিন ভাবি, আবার প্রতিদিন ভুলও করি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এটা গণিতে যতটা সহজ, মানুষের আচরণে ততটাই জটিল। বইটি বলছে, টাকার সাথে সম্পর্ক নির্ধারণ করে আমাদের শিক্ষা, আইকিউ, আয়ের পরিমাণ বা চাকরি নয়, বরং আমাদের আচরণ, মানসিকতা এবং জীবনের অভিজ্ঞতা। একজন মানুষ অর্থনীতিতে পিএইচডি করার সত্ত্বেও কেন দেউলিয়া হন? আর একজন সাধারণ চাকরিজীবী কিভাবে জীবনভর সঞ্চয় করে কোটিপতি হয়ে যান? কারণ টাকা হলো আচরণের বিজ্ঞান। আচরণ সমান মনস্তত্ত্ব। এই বইয়ের মূল বার্তা: টাকা আয় করা কঠিন নয়, কঠিন হল টাকাকে ধরে রাখা। অধ্যায় ১। কেউই পাগল নয়। মানুষ তার জীবনে যা দেখেছে শুধুমাত্র তার উপর ভিত্তি করে টাকা সম্পর্কে ধারণা তৈরি করে। যেমন, যিনি ১৯৭০-এর অর্থনৈতিক মন্দা দেখেছেন, তার কাছে মুদ্রাস্ফীতি হল ভয়। যিনি ২০০৮-এর ক্র্যাশ দেখেছেন, তার কাছে শেয়ার বাজার হল লটারির মতো অনিশ্চিত। যিনি কখনো ধনী ছিলেন না, তার কাছে টাকা হল নিরাপত্তার প্রতীক। যিনি অতিরিক্ত টাকা দেখেছেন, তার কাছে টাকা হল স্বাধীনতা। এক একজনের কাছে টাকা মানে এক এক রকম। তাই কাউকে টাকা নিয়ে তোমার চিন্তাভাবনা ভুল বলা মূলত ভুল, কারণ প্রত্যেকেই নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে টাকা ব্যবহার করে। উদাহরণ: একজন যুবক যদি বড় হতে হতে দেখেন তার বাবা মায়ের ঝগড়া সবসময় টাকার জন্য, তবে সে বিশ্বাস করবে টাকা মানেই সমস্যা। অন্যদিকে একজন যদি দারিদ্র্যে বড় হয়ে কোটি টাকা দেখে থাকেন, সে মনে করবে টাকাই মুক্তি। দুজনের আচরণই যৌক্তিক, কারণ তাদের অভিজ্ঞতা আলাদা। অধ্যায় ২। ভাগ্যের ভূমিকা এবং রিস্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্য। আপনি যতই পরিশ্রম করুন না কেন, ভাগ্য সবসময় একটি ছোট ভূমিকা রাখে। আর যতই সতর্ক থাকুন, রিস্ক সবসময় পাশে থাকে। ওয়ারেন বাফেট ধনী হয়েছেন তার দক্ষতার জন্য, কিন্তু সঠিক সময়ে, সঠিক দেশ, সঠিক পরিবারে জন্মানোটাও এক ধরনের ভাগ্য। বইটি একটি উল্লেখযোগ্য উদাহরণ দেয়। বিল গেটসের স্কুলে ১৯৬৮ সালে একটি কম্পিউটার ছিল। এটি তখন বিশ্বের প্রায় ০.০০০১% স্কুলেও ছিল না। এটাই তাকে এগিয়ে দেয়। মূল শিক্ষা: সফল হলে অতিরিক্ত অহংকার করো না, ভাগ্যের ভূমিকা আছে। ব্যর্থ হলে নিজেকে গিলে ফেলো না, রিস্ক ছিল, তাই হয়েছে। অধ্যায় ৩। কখনোই যথেষ্ট নয়। বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যেও অনেকে আরও চাই মানসিকতায় জীবন নষ্ট করে ফেলে। বইটি উদাহরণ দেয় রাথানাম। শত শত মিলিয়ন ডলার থাকা সত্ত্বেও আরও আয়ের জন্য ইনসাইডার ট্রেডিং করেন। শেষমেশ কারাগারে যেতে হয়। মানুষ বোঝে না, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেটা কখনো একসময় তোমার স্বপ্ন ছিল, কিন্তু আজ তুমি সেটাকে তুচ্ছ ভাবছ। কেন? কারণ মানুষের তুলনামূলক মন ওর আছে, আমার নেই। মূল শিক্ষা: সুখ আসে যা আছে তা যথেষ্ট মনে করতে শেখা থেকে। আরও, 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 এটাই ধ্বংসের শুরু। অধ্যায় ৪। চক্রবৃদ্ধি সুদের জাদু। এটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ওয়ারেন বাফেটের সম্পদের ৯৯% তৈরি হয়েছে তার ৬৫ বছরের বেশি বিনিয়োগ জীবনে। বেশিরভাগ মানুষ ভাবে বাফেট জিনিয়াস, তাই ধনী। আসল সত্য হল, বাফেটের সুপার পাওয়ার হল বয়স, দীর্ঘ সময় বিনিয়োগ। তিনি ১০ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন এবং আজও বিনিয়োগ করে যাচ্ছেন। আপনি ১০% রিটার্নে ১০ বছর থাকবেন, ছোট। ৫০ বছর থাকবেন, বিপ্লব। ৭০ বছর থাকবেন, অবিশ্বাস্য। এটাই চক্রবৃদ্ধির জাদু। মূল শিক্ষা: শুরু করো দ্রুত, চালিয়ে যাও দীর্ঘ সময়, থামিও না। বাজার সময় করার চেয়ে বাজারে থাকা গুরুত্বপূর্ণ। অধ্যায় ৫। ধনী হওয়া বনাম ধনী থাকা। ধনী হওয়ার নিয়ম: ঝুঁকি নেওয়া, আক্রমণাত্মক। ধনী থাকার নিয়ম: সতর্ক থাকা, রক্ষণশীল। বাফেট ধনী হয়েছেন সুযোগ নিয়ে, ধনী থেকেছেন ঝুঁকি কমিয়ে, অতিরিক্ত লোভ না করে। ধনী থাকতে হলে ৩টে জিনিস দরকার: নিরাপত্তা মার্জিন,
লোভ নিয়ন্ত্রণ, সবকিছু হারানোর ভয়ে এড়িয়ে চলা। অনেকে দ্রুত আয়ের পথ খুঁজতে গিয়ে সবকিছু হারায়, কারণ তারা ধনী হওয়ার নিয়ম ধনী থাকার নিয়মের সাথে গুলিয়ে ফেলে। অধ্যায় 6, স্বাধীনতা। টাকা দিয়ে সবচেয়ে বড় সুবিধে হল স্বাধীনতা। নিজের সময় নিজের মতো ব্যবহার করতে পারা, নিজের ডিসিশন নিজে নিতে পারা, কখন কাজ করবে, কি করবে, এই সব কিছুতে স্বাধীনতা। এটাই টাকার সবচেয়ে বড় মূল্য। মানুষ ভাবে ধনী মানে অনেক গাড়ি বাড়ি। আসলে ধনী মানে আজ ইচ্ছা করলে আমি বিশ্রাম নেব, কোনো বস আমাকে বাধা দিতে পারবে না। অধ্যায় 7, মানুষকে প্রমাণ করার চেষ্টা। আপনি যদি একটি দামি গাড়িতে বসে থাকেন, মানুষ ভাববে কি সুন্দর গাড়ি, কিন্তু কেউ ভাববে না কি দারুণ মানুষ। তাই যখন আমরা অন্যকে ইমপ্রেস করতে দামি জিনিস কিনি, বাস্তবে কেউই ইমপ্রেস হয় না। মানুষ গাড়ি দেখে মুগ্ধ হয়, মালিককে নয়। মূল শিক্ষা: যা কিনছ নিজের জন্য কিনো, অন্যকে খুশি বা প্রমাণ করার জন্য নয়। অধ্যায় 8, সম্পদ যা দেখা যায় না। অনেকে দেখে বড় বাড়ি, দামি গ্যাজেট, ব্র্যান্ডেড পোশাক। এগুলো রিচ লোকের লক্ষণ, কিন্তু ওয়েলদি লোকের লক্ষণ দেখা যায় না। কারণ ওয়েলথ মানে যা তুমি খরচ করনি, যা তুমি জমিয়েছ, যা বিনিয়োগ হয়ে ভবিষ্যতে বাড়বে। যাকে দেখে মনে হয় সে খুব ধনী, অনেক সময় সে ঋণে ডুবে থাকে। আর যাকে দেখে সাধারণ মনে হয় সে হয়তো নীরবে কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে। অধ্যায় 9, সঞ্চয় করা কেন জরুরি। আয় বেশি হলেই তুমি সঞ্চয় করবে, এটা ভুল ধারণা। সঞ্চয় একটি ব্যবহারিক দক্ষতা। আয়ের সাথে এর সম্পর্ক কম। আপনি যদি আয়ের চেয়ে কম খরচ করেন, আপনার সঞ্চয় হবে। আপনি যদি আয়ের সমান বা বেশি খরচ করেন, আপনার সঞ্চয় কখনোই হবে না। সঞ্চয়ের 3টে ভিত্তি: নিয়মিত, ব্যবহারিক, অনিশ্চয়তার জন্য প্রস্তুতি। অধ্যায় 10, যৌক্তিক হন, গাণিতিক নয়। মানুষ 100% যুক্তিসঙ্গত হতে পারে না। তারা হয় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেন। উদাহরণ: শেয়ার বাজারে বিনিয়োগ করার সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ। কিন্তু আপনি যদি ঝুঁকি সহ্য করতে না পারেন, সঞ্চয় অ্যাকাউন্ট রাখা আপনার জন্য বাস্তবসম্মত। যৌক্তিক হওয়া বিজ্ঞানের কাজ, বাস্তবসম্মত হওয়া মানুষের কাজ, দুইটি আলাদা। অধ্যায় 11, চমক। ইতিহাস থেকে আমরা খুব কমই শিখি, কারণ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ছিল অপ্রত্যাশিত। 1990 থেকে 2025, প্রযুক্তির বিস্ফোরণ, ইন্টারনেট, স্মার্টফোন, এআই, কেউই আগে জানত না। তাই ভবিষ্যতে এমন হবে: অপ্রত্যাশিত, অজানা, নতুন। বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু হল সব জানি এই ধারণা। অধ্যায় 12, রিস্ক ম্যানেজমেন্ট। জীবনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। তাই মার্জিন অফ সেফটি ধরতে হবে। যেমন জরুরি সঞ্চয়, হঠাৎ চাকরি হারালে 6 মাস খরচ। বিনিয়োগের রিস্ক কমানো, এই মার্জিন আপনাকে নিরাপদ রাখে। অধ্যায় 13, আপনি পরিবর্তন হবেন। মানুষ সবসময় পরিবর্তন হয়। আপনার 20 বছরের লক্ষ্য 30 বছরে বদলে যেতে পারে, 40 বছরে আবার বদলে যাবে। তাই 30 বছরের লোন নিয়ে 30 বছরের মতোই একই ইচ্ছা থাকবে ধরে নেওয়া বোকামি। মূল শিক্ষা: ভবিষ্যতে নিজের জন্য জায়গা রেখে সিদ্ধান্ত নাও। অধ্যায় 14, কিছুই ফ্রি নয়। টাকা আয় করা, বিনিয়োগ করা সবকিছুই একটি দাম নিয়ে আসে। এই দাম কখনো টাকা নয়, বরং হল স্ট্রেস, ভয়, অনিশ্চয়তা, উদ্বেগ, মানসিক চাপ। শেয়ার বাজারে সফল হতে হলে মূল্য দিতে হয় ভোলাটাইল মার্কেট সহ্য করার মানসিক দাম। বেশিরভাগ মানুষ এই দাম দিতে চায় না, তাই তারা আয় করে ভালো, কিন্তু সম্পদ তৈরি করতে পারে না।
অধ্যায় 15। আপনি আর আমি। বাজার পড়ে গেলে কেউ বিক্রি করে, কেউ কিনে। কেন? কারণ তাদের লক্ষ্য, সময়সীমা, ঝুঁকির ক্ষমতা সব আলাদা। ব্যবহারকারীরা, কেউ 6 মাসের জন্য বিনিয়োগ করছে, কেউ 30 বছরের জন্য, কেউ ট্রেডার, কেউ সেভার। তাই বাজারকে গুলিয়ে ফেলো না। অধ্যায় 16। দুঃখজনক সত্য। মানুষ নেতিবাচক খবর বেশি বিশ্বাস করে, কারণ উন্নতি ধীরে ধীরে হয়, কিন্তু ধ্বংস দ্রুত ঘটে বলে মনে হয়। তাই সংবাদপত্রে নেতিবাচক গল্প বেশি, কিন্তু বাস্তবে মানুষ ইতিহাসের যে কোনো সময়ের চাইতে এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে।